একটু ভাবলে দেখা যাবে আপনি যার সাথে কথা বলছেন আপনি তার রূপে ধারণ করেন। স্টাইল ইজ দ্য ম্যান ইউ আর টকিং টু। কাজে আমি যখন আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের, আমাদের ছেলে মেয়েদের সাথে কথা বলবো, আমি তাদের ভাষাতেই বলছি। তো যার ফলে হচ্ছে কি, আপনারা যারা মুরব্বী আছেন তাদের জন্য হয়তো এটা বাইরের থেকে শোনার মতো হবে। যা হোক, আমার মনে পড়ছে বেগম সুফিয়া কামালের একটা কথা, এই পাকিস্তান আমলের গল্প। সেই গল্পটা হচ্ছে, পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খান সাহেব একবার ঢাকায় এলেন। তিনি বুদ্ধিজীবীদের ডেকে সংবর্ধনা নিতেই তিনি এসেছিলেন, কিন্তু বুদ্ধিজীবীদের ডেকে নিয়ে তিনি গালিগালাজ করা শুরু করলেন, বললেন আপনারা সব হলেন জানোয়ার। তখন উপস্থিত সুধীবৃন্দ বিস্ময়ে বিমূঢ়। প্রেসিডেন্ট সাহেব সবাইকে বলছে তোমরা সব বাঙালিরা জানোয়ার। তো জবাব দেওয়ার মতো একজন লোক পাওয়া যাচ্ছে না সমাবেশের মধ্যে। বেগম সুফিয়া কামাল, যাকে জননী সাহসিকা বলা হতো, তিনি খুব বিনয়ের সাথে লাজ নম্র ভঙ্গিতে উঠে দাঁড়ালেন, বলেন মাননীয় প্রেসিডেন্ট, আমি কিছু বলতে চাই। তো প্রেসিডেন্ট বলে বলুন। বলে আপনি বলেছেন আমরা সবাই জানোয়ার, তাহলে আমি কি বলতে পারি আপনি এই জানোয়ারদের প্রেসিডেন্ট? আইয়ুব খান সাহেবের জবাব দেওয়ার কিছু ছিল না। কাজে আমরা যে সমাজে বাস করি তার দোষ গুণ সব আমাদের নিতে হয়। যদি আমার জনগণকে আমি জানোয়ার বলি, তাহলে আমাকে জানোয়ারের প্রেসিডেন্ট এই অপবাদ নিতেই হবে। আইয়ুব খান সাহেব সেদিন, যাকে আমরা বাংলায় বলি ধরা খেয়ে যাওয়া, ধরা খেয়ে গিয়েছিলেন। তো যেহেতু আমাদের দেশের লেখাপড়া নিয়ে আমরা গর্বিত যে আমাদের বাচ্চারা, এই যে নতুন পাবলিক পরীক্ষা চালু হয়েছে, এটা একটা নতুন ব্যাপার। আমি এই পাবলিক পরীক্ষা দেওয়ার সুযোগ পাইনি। আমরা তখন এক ধরনের বৃত্তি পরীক্ষা দিতাম, মেধা বৃত্তি বলতে, এটাকে ট্যালেন্ট স্কিম। তাতে আমরা কেউ বৃত্তি পেতাম 30 টাকা, 45 টাকার এইসব বৃত্তি পেতাম। এখন আমাদের শিক্ষা ব্যবস্থা অনেক পরিবর্তন হয়েছে। তো শিক্ষা নিয়ে আমরা অভিভাবকরা কি ভাবি, আমি আগে সেই কথাটাই বলি। এখন আমাদের শিক্ষা ক্ষেত্রে একটা বিরাট সমস্যা আছে, যেটা আমরা নিজেরা বুঝে উঠতে পারছি না। আমাদের যে একটা বলে শিক্ষা নীতি, আমি সরকার যেটা ছেপে প্রকাশ করেছে সেটার কথা বলবো না, আমরা কোনটা ভাবি। লেখাপড়া বলতে আমরা কি বুঝি? আমরা মনে করি যে আমাদের ছেলেমেয়েরা পরীক্ষায় ভালো করবে, পরীক্ষা পাশ করার পর তারা কেউ ভালো চাকরি করবে, অথবা কেউ ভালো উদ্যোগী ব্যবসায়ী হবে, অথবা অন্যভাবে সমাজে নিজেকে বিশিষ্ট করবে। লক্ষ্য করার বিষয়, ধরেন গত 150 বছরের ইতিহাস যদি দেখি, ব্রিটিশ আমল থেকে এই পর্যন্ত আমরা শিক্ষাকে ভাগ করে ফেলেছি। আমরা যে শিক্ষায় শিক্ষিত হই এগুলিকে আমরা বলেছি ইংরেজি শিক্ষা। কোনো কোনো পণ্ডিত লোক বলেন, যারা পিউরিস্ট, যে যেমন আমরা আজকে কত তারিখ, আমরা বলছি ইংরেজি মাসের 21শে ফেব্রুয়ারি। তো অনেকে বলেন যে ইংরেজি মাস বলেন কেন, এটা খ্রিস্টীয় ক্যালেন্ডার। কিন্তু আমরা যেটা মুখে বলি সেটাই সঠিক। প্রায় মানুষই বলে এটা ইংরেজি বছর। সেভাবে বলছে আমাদের শিক্ষা হচ্ছে ইংরেজি শিক্ষা। এখন ইংরেজি শিক্ষা, আপনাদের একটা তথ্য আমি দিচ্ছি, ব্রিটিশ আমলে আমরা ইংরেজি শিক্ষা অনেক বছর নিয়েছি। ইংরেজরা এই দেশে আসার পর প্রথম 80 বছর, মানে 1757 থেকে যদি শুরু করেন 1837 পর্যন্ত, এই দেশে তারা তাদের ভাষা চালু করে নেই। কোথাও কোথাও ইংরেজি শেখার জন্য প্রাইভেট স্কুল হয়েছে, কিন্তু ইংরেজি শিক্ষাকে তারা বাধ্যতামূলক করেনি। এমনকি অফিসে, আদালতেও শুধু ইংরেজি, আদালতে ইংরেজি চলতো, এই দেশীয় আদালতে ফার্সি অথবা বাংলা অথবা উর্দু চলতো। কিন্তু ইংরেজরা এই দেশে আসার 80 বছর পরে যখন ইংরেজি শিক্ষা এক ধরনের বাধ্যতামূলক করলো, এই অর্থে যে এখন থেকে ইংরেজি শিক্ষা লাভ না করলে সরকারি চাকরি পাওয়া যাবে না, তখন বাধ্য হয়ে যারা সরকারি চাকরি লাভ করতে চান তাদেরকে ইংরেজি শিখতে হবে। এইভাবে আস্তে আস্তে এটা বাধ্যতামূলক করা হলো। এই পর্যায়ে আমি বলছি এটা 1840-এর দিকের কথা। তারপর 100 বছর ধরে ইংরেজি মাধ্যমে শিক্ষা চলেছে দেশে। 1940 সন পর্যন্ত আপনারা জানেন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের মেট্রিকুলেশন পরীক্ষা ইংরেজিতেই দিতে হতো। ইংরেজিতে মানে ইংরেজি মিডিয়ামে দিতে হতো। আমি একটা জিনিস পরিষ্কার করে আপনাদের সামনে প্রশ্ন আকারে তুলতে চাই, এটা বাচ্চারাও বুঝবে, আমরা মা বাবারাও বুঝবো, যে ইংরেজি শেখা এবং ইংরেজি মাধ্যমে শেখা দুটো কিন্তু এক কথা কিনা। ইংরেজরা আমাদের এখানে প্রথমে ইংরেজি শেখানো শুরু করেছে যারা ব্যবসা করবে তাদেরকে, যারা সরকারি চাকরি করবে তাদেরকে। পরে আমরা দেখলাম ইংরেজিতে শিক্ষা না পেলে সমাজে প্রথম শ্রেণীর শিক্ষিত হওয়া যায় না। কিন্তু তাতে দুটো ঘটনা ঘটলো। আমাদের যাকে বলা হয় চলতি শিক্ষা, সেগুলি ছিল মক্তবে, মাদ্রাসায়, টোলে, পাঠশালায়, সেইটাও রয়ে গেল। আবার আমরা ইংরেজি শিক্ষাও করলাম। তাহলে আমাদের স্কুল শিক্ষা দুভাগে বিভক্ত হলো। আমরা বললাম কতগুলো ইংরেজি স্কুল আর
কতগুলো হলো মাদ্রাসা বা আরবি ও উর্দু স্কুল, এই বিভক্তিটা হলো। 1940 সনের দিকে যখন জাতীয় আন্দোলন খুব তীব্র হলো, ব্রিটিশ এদেশ ছেড়ে চলে যাবে, তখন আমরা এটাও দাবি করলাম যে যার যার মাতৃভাষায় তার শুধু নিম্ন শিক্ষা নয়, উচ্চশিক্ষা লাভের অধিকার থাকতে হবে। ইংরেজরা 1940 সনে এটা স্বীকৃত হলেন যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ম্যাট্রিকুলেশন বা প্রবেশিকা পরীক্ষা বাংলাতেও দেওয়া যাবে। তারপরে মাঝখানে 30 বছর পার হলো। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা স্বপ্ন দেখেছিলাম যে উচ্চশিক্ষা পর্যন্ত বাংলায় করা যাবে। আমি অনেক লম্বা গল্প একটু সংক্ষেপে বলছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা সেমিনার হয়েছিল, ডক্টর এনামুল হকরাও তখন জীবিত ছিলেন। উচ্চশিক্ষা বাংলা প্রবর্তন করতে হলে কি করতে হবে? অনেক বই বাংলায় অনুবাদ করতে হবে। কিন্তু সেই স্কিম আস্তে আস্তে আমাদের মাথা থেকে সরে গেল। এখন আমাদের দেশে একটা জাতীয় শিক্ষার ক্ষেত্রে একটা নীতিহীনতা বিরাজ করছে। আপনারা যদি বেয়াদবি মনে না করেন, আমি বলবো একটা দুর্নীতি বিরাজ করছে। কারণ পরিষ্কার করে আমাদের বোঝা উচিত, ভাষা শিক্ষাটা অনেকে বলে কি আপনি কোন মাধ্যমে পড়েন, বাংলা মাধ্যমে না ইংরেজি মাধ্যমে না উর্দু মাধ্যমে। এই কথাটার মধ্যে একটা ত্রুটি আছে। ভাষাটা শুধু মাধ্যম নয়। আমি জোর গলায় বলবো, ভাষাই হচ্ছে শিক্ষা। ভাষা শুধু আপনাকে অন্য একটা জিনিস শেখার জন্য মাধ্যম হিসেবে ব্যবহার করতে দেওয়া হয় না। ভাষায় আপনি চিন্তা করেন, ভাষা ছাড়া চিন্তা করা যায় না। কাজে আপনি কোন ভাষায় চিন্তা করছেন সেটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। আমাদের দেশে আগে বলতে কমকে খুব ভালো ইংরেজি জানে। ইংরেজি আমলে যেমন দুই একজন মহাপণ্ডিতের মধ্যে রাজা রামমোহন রায়, উনি 12টা ইউরোপীয় ভাষা শিখেছিলেন, হিব্রু শিখেছিলেন, প্রাচীন গ্রিক শিখেছিলেন, আর ভারতীয় হিসেবে তিনি সংস্কৃত জানতেন, আরবি ফার্সি তো জানতেনই, এবং তদুপরি অনেক প্রাপ্ত বয়সে 20-21 বছর বয়সের পরে ইংরেজি লেখা শুরু করেছিলেন, এবং ইংরেজিতেও তিনি প্রায় বলতে পারেন দক্ষ ইংরেজদের চেয়ে ভালো লিখতেন। এটা তার রচনাবলী, তার সাক্ষ্য। এরকম আরো লোক আছেন। মাইকেল মধুসূদন দত্তের কথা আমাদের ছাত্রছাত্রীরাও জানেন। তিনিও বার আছে 10-12টা ইউরোপীয় ভাষা জানতেন, ইতালিয়ান শুদ্ধ। এই জন্য বহু ভাষাবিদ লোকেরা নানা ভাষা জানেন। কিন্তু আমাদের যারা সাধারণ মানুষ, তাদের একটা না একটা ভাষা তো জানতেই হবে। সবগুলো জানা সবার পক্ষে সম্ভব নয়। তাহলে সেটা কি ভাষা হবে? আজকে পৃথিবীতে যত শিক্ষানীতি, যত শিক্ষাবিদ এবং যত পণ্ডিত আলোচনা করেছেন, তাতে বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা দিয়ে বলি, 1892 সালে রবীন্দ্রনাথ এক প্রবন্ধ প্রকাশ করেছিলেন, নাম ছিল শিক্ষার হেরফের। ওটার মূল কথা ছিল এরকম, শিক্ষায় মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান। এই কথাটা বুঝিয়ে বলার আবশ্যক নেই, কারণ আজকালকার যেহেতু কৃত্রিম দুধের যুগ এসেছে, আমরা শুধু অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড থেকে আমদানি করা দুধে আমাদের বাজার ছেড়ে ফেলছি, এবং সেই দুধে মেলামিন বেশি হলে আমাদের প্রথম শ্রেণীর পত্রিকাগুলো খবর দেয় ওখানে আছে মেলামিনের মাত্রা কিন্তু বিপদসীমা নিচ্ছে। যেখানে সমাজে মানুষের যারা দেশের কল্যাণ করবেন, তারা যদি নিজেদের ব্যবসা বাঁচাবার জন্য এরকম জনস্বাস্থ্য বিরোধী, আমি বলবো বিজ্ঞাপন খবর আকারে প্রকাশ করেন, সেখানে শিক্ষা সম্পর্কে এরকম কোনো ভেজাল দেওয়া হচ্ছে কিনা আমি জিজ্ঞাসা করছি। সেটাই পাকিস্তান বলে আমরা যখন দেখলাম ফৌজদারহাট ক্যাডেট কলেজ হলো বোধহয় 1950-এর কাছাকাছি, 60-এর কাছাকাছি, প্রথম পরীক্ষা দিল বোধহয় 63 সনে ম্যাট্রিকুলেশন। সেইগুলিতে আমরা ইংরেজি পড়াতাম। দেশে এরকম 4টা ক্যাডেট কলেজ হলো, এখন বেড়েছে আরো। আমাদের একটা প্রশ্ন জিজ্ঞেস করা উচিত। আমরা তো সবাই গৌরব করি 21শে ফেব্রুয়ারি, এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এটাকে আগে শহীদ দিবসে বেশি বলতাম, এখন দুটো হয়ে আমাদের মধ্যে একটা গন্ডগোল দেখা দিয়েছে যে কোনটা আসল। সকলে বলছে, আমি একটা সব কথা বলছি আপনাদের, এটা তো অবশ্যই গৌরবের কথা যে বাংলা ভাষার যেটা দিবস, রাষ্ট্রভাষা দিবস, সেটা পৃথিবীর মাতৃভাষা দিবস হয়েছে। এই স্বীকৃতিকে ছোট করার কিছুই নেই। কিন্তু তার মধ্যেও আমি বলবো, যে কোনো একটা জিনিস কথা বলার সময় দুবার চিন্তা করতে হয়, পাশে এখানে কোনো ছিদ্র আছে কিনা দেখার জন্য। আমি একটা উদাহরণ দিচ্ছি, এটা আমাদের আজকে 5ম শ্রেণীর পরীক্ষা যারা পাশ করেছে তারাও এটা চিন্তা করতে পারবে যে মাতৃভাষা দিবস কথাটা সার্বমুখী। দুনিয়ার সব মাতৃভাষাকে সম্মান করতে হবে, এ বিষয়ে কোনো প্রশ্ন আসতে পারে না। কিন্তু সম্মান করার অর্থ কি? আমার এই মাতৃভাষায় কি আমি ম্যাট্রিক পরীক্ষা দিতে পারবো? আমার এই মাতৃভাষাকে আমি বিসিএস পরীক্ষা দিতে পারবো? আমার এই মাতৃভাষাকে আমি পৃথিবীর সাথে জাতিসংঘকে বক্তৃতা দিতে পারবো? আমরা এই জন্য একটা ভাগ করেছি, এটা হচ্ছে রাষ্ট্রভাষা কথাটা এসছে ওখান থেকে। 1952 সনে আন্দোলন তো হয়েছিল রাষ্ট্রভাষা বাংলা চাই বলার জন্য। কেন? বাংলা হচ্ছে ওই দেশের সংখ্যাগরিষ্ঠ লোকের, তৎকালীন পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ লোকের মাতৃভাষা। তাহলে মাতৃভাষাকে রাষ্ট্রভাষা করতে হবে। এখন জাতিসংঘে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলা হয়েছে, চিন্তা করে দেখুন, সেটাকে প্রত্যেক মাতৃভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি কি আছে সেখানে? যদি না থাকে তাহলে দাবিটা কি? দাবিটা হচ্ছে মাতৃভাষাকে রক্ষা করতে হবে। যেমন আমরা জাদুঘরে পুরনো আমলের
ঢাল, তলোয়ার এবং নিধিরাম সর্দার সবাইকে রক্ষা করি। শায়েস্তা খান আমলের কামানকেও আমরা রক্ষা করেছি ঢাকা গুলিস্তানের রাস্তার উপর। সেটা হচ্ছে জাদুঘরের বস্তু। এই জাদুঘরটা প্রকাশ্য, ওই জাদুঘরটা গোপনে। কিন্তু মাতৃভাষাকে যদি জাদুঘরের সামগ্রীতে রূপান্তরিত করা হয়, তবু মাতৃভাষাকে রক্ষা করা হয়। কিন্তু সেই রক্ষাকে আমরা চাই না, মাতৃভাষার আমরা ব্যবহার চাই যাতে, যার মধ্য দিয়ে আমি চিন্তা করতে পারি, যার মধ্য দিয়ে পৃথিবীতে আমি সগৌরবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি এবং নিজের কাজ কারবার পরিচালিত করতে পারি। এখানে একটা সমস্যা আছে। পৃথিবীতে যেহেতু নানান মানুষ, নানান ধর্ম, নানান ভাষা, তাহলে অন্যের ভাষার সাথে আমার ভাষার সম্পর্কটা কি হবে? এরকম একটা সংযোগের ভাষা লাগে। ইউরোপে এটাকে বলা হতো লিঙ্গুয়া ফ্রাঙ্কা। এই লিঙ্গুয়া ফ্রাঙ্কা কথাটা উৎপত্তি খুব সহজ। আমি আমার এই জন্য বলছি, আমার তরুণ বন্ধুদের জন্য বলছি যে ইউরোপীয়রা যখন ক্রুসেডে আক্রমণ করতে আসলো মধ্যপ্রাচ্যে, তখন তাদের মধ্যে নানা ভাষার লোক, একটা ভাষাতে কথা বলতে হবে, সেটা ছিল ফ্রান্সদের ভাষা, যাদেরকে আমরা এখন বাংলায় ঘুরে ফিরে ফিরিঙ্গি বলি। ইউরোপের সমস্ত লোক ফ্রান্সের লোক নয়, কিন্তু ইংরেজ হলেও আমরা ফিরিঙ্গি বলি, যেহেতু ইউরোপীয় লোক মাত্রই আরব দেশে ফিরিঞ্জি, মানে ফ্রান্সি থেকে ফিরিঞ্জি হতো, তাই ওখান থেকে এটা বাংলায় ঘুরে ফিরে ফিরিঙ্গি হয়ে এসছে। এই জন্য ওটাকে এখন ইংরেজিতে লিঙ্গুয়া ফ্রাঙ্কা, অর্থাৎ ফ্রাঙ্কদের ভাষা বলা হয়। ভারতবর্ষে এক সময় ফার্সি এই ভূমিকা পালন করেছে, এখন ইংরেজি পৃথিবীতে সেই ভূমিকা পালন করছে। সমস্যা হচ্ছে সারা পৃথিবী আমার ভাষায় কথা বলবে না, কিন্তু আমি চাই আমার কাজগুলো যেন আমি আমার ভাষায় করতে পারি। এইটা কি 52 সনের যারা ভাষা শহীদ এবং আন্দোলনকারী ছিলেন, 48 সাল থেকে তাদের দাবি ছিল। লোক অনেকগুলো মিথ্যা কথা বলে। মোহাম্মদ আলী জিন্নাহ যখন ঢাকায় আসলেন 1948 সালের সেপ্টেম্বরের দিকে, বললেন তার কিছু আগে যে আমি সেই কাহিনীটার একটা সারাংশ আপনাদের বলছি। তৎকালীন প্রদেশের নাম ছিল পূর্ববঙ্গ, ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গলের ভাষা বাংলা হবে না সেটা পাকিস্তানে বলেনি। তাহলে ইস্ট বেঙ্গলের তোমরা সমস্ত কিছু বাংলায় করতে পারবা, শুধু নিখিল পাকিস্তান সেখানে রাষ্ট্রভাষা বা লিঙ্গ ভাষা বলতো। আমরা বাঙালিরা সেটা মানলাম না। না মেনে আমরা বললাম যে সারা পাকিস্তানের ভাষাও বাংলা হতে হবে, তবে হ্যাঁ তোমরা তোমাদের ভাষা রাখো, আমরা আমাদের ভাষা রাখবো, লিঙ্গ ভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দিতে হবে। এইটার নামই ছিল রাষ্ট্রভাষা।